তাহলে করণীয় রাস্তা কি আছে? আর বেশিরভাগ যদি ভবিষ্যৎ দেখা যায় যে সাধারণত জব করলে মাসের ইনকাম কত, একটা ছেলে পরীক্ষা দিয়ে পাস করে সে হয়তো ডিগ্রি নিয়ে একটা জব খুঁজলো, কত পাবে? 30,000, 40,000, 50,000, 20,000? তাও তো সবাই পায় না, তাই না? তাহলে আমি একটা গড় হিসাব দেখাই যে 30,000 টাকা যদি তার মাসের স্যালারি হয়, তার পরিবার চালাতে খরচা লাগবে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকাটা বাদ দিয়ে তার পরিবারে যেটা বাঁচবে সেইটাকে তার সেভিং, ওইগুলো পূরণ করতে লাগবে, যেটা 1,20,00,000 টাকার জন্য লাগবে। তাহলে থাকছে কত? 10,000। তাহলে মান্থলি যদি 10,000 টাকা সেভিং করতে পারে সে, বছরে কত হবে? 1,20,000 টাকা। আচ্ছা, আমাদের সাধারণত বাৎসরিক একটা পরিবারে রোগলাডার উপরে খরচা লেগে যায়, আর সেই খরচা অনুযায়ী যদি 20,000 টাকা ছেড়ে দেন, ছোটখাটো, এমনি বলছি না যে বড় সড়ো রোগ, ছোটখাটো সাধারণ আবহাওয়ার কারণে বা জ্বর জ্বালা সর্দি এইসব কারণে 20,000 টাকা খরচা ছেড়ে দিন, থাকবে কত? 1,00,000 টাকা। এবার আপনি ভাবুন, তাহলে আপনি 1,00,000 টাকা যদি বছরে বাঁচাতে পারেন, তাহলে আপনার লাইফে আপনি কত বছর কাজ করতে পারবেন? একটা মানুষ যদি কোনো ওইসব কাজে আসে 25 থেকে 30 বছরের মধ্যে কাজ শুরু করতে পারে, আর সে বেশি বেশি যদি কাজ করতে পারে ভালো শরীর নিয়ে, সেটা হচ্ছে 40, 45, 50, তাই না? তার মানে সে 20 বছর কাজ করতে পারবে। তাহলে একটা সাধারণ মানুষ যে চাকরির জন্য যায়, আমি বলছি না চাকরি খারাপ, চাকরি তো অবশ্যই করতে হবে, কিন্তু চাকরি করার সাথে সাথে তার এক্সট্রা ইনকামের জায়গাটাও দরকার আছে, নইলে কিন্তু ওই জিনিসগুলো পূরণ হবে না। তাহলে সে সারা লাইফের ইনকামটা সে কত করবে? 20 লাখ টাকা, মানে জমাবে, খরচা করে জমাবে 20 লাখ টাকা। তাহলে তার যে প্রয়োজন ছিল 1,20,00,000 টাকা, সেটা কোথা থেকে পাবে সে? ব্যাংক লোন দেবে, আমি বাড়িটা বানিয়ে ফেলবো, ধীরে ধীরে শোধ করবো। তাহলে বাড়িটা বানাতে 20 লাখ টাকা লাগলো, তার জমবেই 20 লাখ টাকা, কিন্তু সুদটাও তো লাগবে, ইন্টারেস্টটাও তো লাগবে। তাহলে 20 লাখ টাকার উপরে 6 লাখ টাকা ইন্টারেস্ট লেগে যাবে, সেটা পাবে কোথা থেকে? জেনারেশন, ছেলে মেয়েকে চাকরি করাবো, তারা দিবে, ভরবে? সেই ভাবনা চিন্তায়, কারণ তার তো কোনো উপরি ইনকাম থাকবে না, সে কোথা থেকে ভরবে? বা লোন করে একটা গাড়ি কিনে নেব, সেখান থেকে আমি কিছুই করব, তার মানে ওই টাকাটা থেকেই কমবে। তাহলে তার লাইফে 20 থেকে 30 লাখ টাকার বেশি সে জমাতে পারবে না, এটাই হিসাব। তাহলে তাকে একটা কিছু না কিছু তার যে সময় থাকে, ধরুন একজন মাস্টার, সে টিউশনি করছে বা কোনো অফিসে কোনো স্কুলে ডিউটি করছে, তাহলে সেই মাস্টারটার মাসের মাইনে 50,000, তার বাঁচবে কত? সেই হিসাবে যদি বেশি বেশি 40 লাখ টাকা বাঁচবে, বেশি বাঁচবে না লাইফে, কারণ খরচা তো তার যাবেই না পরিবারে, সেটা তো আর উঠতে পারবে না। কারণ যখনই একটা চাকরি করবে তখন কি হবে? তার স্ট্যাটাস থাকে, তার একটা দেখাতে লাগে, সেটা তো খরচা বেড়ে যাবে। তাহলে কিন্তু হিসাবে ওইটাই থাকবে, এর বেশি থাকবে না। বেশি বেশি সে বাড়িটা বানালো, বেশি বেশি হয়তো একটা বাইক কিনলো, হয়তো একটা ছোটখাটো কোনো জমি কিনে নিল, এইটুকুই, এর বেশি পারবে না। তাহলে আদার্স তাহলে হচ্ছে কি করে? লোন। কারণ দেখুন 6 বছর 5 বছর 6 বছর চাকরি করে সে একটা বাড়ি বানিয়ে ফেললো, লোনে নিচ্ছে, সে একটা গাড়ি কিনে ফেললো, সে লোনে নিচ্ছে। তাকে জেনারেশনের জন্য ভবিষ্যৎ কিন্তু তাকে রেডি করে রাখতে হচ্ছে, যে সে আবার পড়াশোনা করে চাকরি পাবে, সে ওইটা বাকিটা ভরবে, আমি তার মাথায়তে চাপি দিয়ে যাব। তাহলে তার এক্সট্রা যদি ইনকাম দরকার লাগে, তাহলে তাকে তার এক্সট্রার সময়টা রাতে 10টা পর্যন্ত 9টা পর্যন্ত যে এক্সট্রার সময় থাকে, সেই সময়টাকে কাজে লাগাতে হবে, লাগিয়ে তাকে এক্সট্রার কাজ করতে হবে, তবেই কিন্তু তার এর সাথে ইনকাম যোগ হবে, নইলে কিন্তু যোগ হবে না। এইটাই বাস্তব একটা মানুষের জীবনের ইনকাম। এবার যার যেমন ইনকাম সে তেমন ক্যালকুলেশন এটা ধরিয়ে দেখে নিন পরিবারের খরচা হিসাব করে, তাহলেই তা আপনার তার
কত বছর সে কাজ করতে পারবে, কত বছর তার ইনকাম আসবে, কত বছর তার খরচা থাকবে, সেইটাকে ক্যালকুলেশন বের করে দিলেই সে পেয়ে যাবে তার নিজের ইনকামটা। তাহলে তার ভাবনা চিন্তাটা ওই জায়গায় হওয়া দরকার যে আমার ভবিষ্যতের জন্য এইগুলো প্রয়োজন আছে, ইচ্ছা আছে আমাকে করতে হবে, তাহলে আমাকে বলবো যে একটা এক্সট্রা সাইড থেকে ইনকাম শুরু করাটা খুব জরুরি আছে, তাতে যে যেই কাজই করুন না কেন। তো তার জন্য আমি বলবো ইনভেস্ট না করে যদি বিজনেস করা যায়, তার জন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আছে। যেই প্ল্যানটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, সেই প্ল্যানটা থেকে কিন্তু আপনি আপনার একটা এক্সট্রা ইনকাম এক্সট্রা সময় দিয়ে আপনি রেডি করতে পারেন। দেখা যাক ইকোনমিক সার্ভে কেন হয় না, আরো একটা কারণ আছে। এটা আমি বলছি না, এটা গভর্নমেন্ট বলছে। 1960 সালে একটা পরিবারে 10 জন 15 জন লোক সংখ্যা হতো, কিন্তু সেখানে 100 টাকা ইনকাম আসতো, তাতেও কিন্তু খরচা করেও বেঁচে যেত। 1980 সালে পরিবারের লোক সংখ্যা কমেছে, কিন্তু ইনকাম বেড়েছে, 1000 টাকা ইনকাম আসতো, কিন্তু সেই ক্ষেত্রেও দেখা গেছে তাতেও খরচা করেও তারা কিন্তু বাঁচাতো। 2000 সাল অনেকেই দেখেছে, আবার অনেকেই দেখেনি এখানে, কিন্তু আমি বলবো 6 জনের পরিবার সাধারণত এইটাই দেখা গেছে। আর 10,000 টাকা পরিবারে যদি ইনকাম আসতো, তাতেও কিন্তু সে খরচা করেও বাঁচিয়ে নিতে পারত। 2020 সাল এখানে হয়তো সকলেই দেখেছে, হাজব্যান্ড ওয়াইফ দুজন, বাচ্চা দুজন, এইভাবেই থাকতে চাইছে, এর বেশি আর চাইছে না। কিন্তু 1 লাখ টাকা যাদের ইনকাম আছে তারা কিন্তু ভালোভাবে চালাচ্ছে, আর যারা 1 লাখ টাকা ইনকাম করে না তাদের কিন্তু অ্যাডজাস্ট করে করে চালাতে হচ্ছে। লোন দেনা ধার নানা রকম ভাবে বিপদ আপদে কিন্তু করতে হচ্ছে, তার কারণে তার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। সেই জন্যই আরো হু করে বেকার বেড়ে যাচ্ছে। আর যদি দেখা যায় 2040-এ কি হতে পারে, হাজবেন্ড ওয়াইফ দুজন তো থাকবে, কিন্তু বাকি প্ল্যানিং হবে না। কেন হবে না? যেমন 1960 সাল থেকে 10 গুণা টাকার অঙ্ক বেড়ে বেড়ে এসেছে, তেমনি 2040 সালেও কিন্তু এটা হবেই। আমি বলছি না, এটা গভর্নমেন্ট বলছে। আমি বলছি যদি এইটা 50% হয় তাহলেও তো 5 লাখ, কিন্তু সেইটাই মান্থলি তো দরকার। এখন আছি কত না 2025-এ, আমি সব 2025 সালে চলছি, তাহলে 2025 শেষ হতে চলেছে। যদি দেখেন যাদের 1 লাখ টাকা মাসের ইনকাম আছে তাদের কিন্তু ভালো চলছে, আর যাদের 1 লাখ টাকা মাসের ইনকাম নেই তাদের যে কি হচ্ছে তারাই জানে। চারিদিকে লোন, ঘরের একটা ফ্রিজ কিনবে লোন, একটা গাড়ি কিনবে লোন, একটা আলমারি করবে লোন, একটা মোবাইল কিনবে লোন, চারিদিক থেকে লোন লোন লোনে জর্জরিত হয়ে আছে, বেশিরভাগ মানুষেরই আছে। কিন্তু তার ইনকাম সোর্স বাড়ানোর জন্য সে কি প্ল্যানিং করছে? করে না। তাহলে আমি যেটা বলছি, বিনা ইনভেস্টে আপনি কিন্তু আপনার লাইফে পরিবর্তন করতে পারেন, নইলে আপনি দুনিয়ার থেকে অনেক পিছনে পড়ে যাবেন। তখন আফসোস করবেন, কাশ আমি যদি আরো এক্সট্রা কিছু করতাম, আমার লাইফে এক্সট্রা ইনকাম আসতো, তাতে কিন্তু আমার পরিবারটা ভালোভাবে চলতো। নাইলে আপনি ডিপ্রেশনে, রোগে জর্জরিত হয়ে যাবেন। এটাই হচ্ছে আজকাল। এবার বিজনেসের কোথায় আসি, যে বিজনেস নিয়ে আপনাকে বলছিলাম যে বিজনেস করুন, ইনভেস্ট করতে হবে না, সেটা নিয়ে আমি আলোচনা করব। দুটো সিস্টেমে আমাদের দুনিয়াতে বিজনেস চলছে। একটা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস, আপনি কোনো ইনভেস্ট করে দিন, একটা মল করে ফেলুন, একটা ছোট দোকান করে ফেলুন, আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে। আর সেইটা চলছে কি করে, প্রোডাক্ট, যে কোনো একটা কাপড় দোকানে তার কাপড়টা প্রোডাক্ট, বা মুদিখানা দোকানে তার যেসব জিনিসগুলো আছে তার সেগুলো প্রোডাক্ট, বা কসমেটিক দোকানে সেগুলো কসমেটিক তার প্রোডাক্ট, তেল সাবান মাজন এইসব প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট তো কোথাও না কোথাও তৈরি হচ্ছে। তাহলে আমি আপনাকে বলছি আপনি বিজনেস করুন, ইনভেস্ট করতে হবে না। তাহলে এখানেও প্রোডাক্ট আছে, আপনার কাছে প্রোডাক্ট আছে, কিন্তু আপনি বিজনেস করার একটা সুযোগ পাবেন বিনা ইনভেস্টে। মেহনত, কষ্ট সব বিজনেসেই আছে। আপনি দুনিয়াতে কোনো সমাজে মার্কেটে কোনো বিজনেস করবেন, সেখানে সকালবেলা আপনি দোকান খুলুন, রাত্রিবেলা বাড়ি আসুন, অ্যাক্টিভ ইনকাম যতক্ষণ শাটার খুলবেন ততক্ষণ ইনকাম। কিন্তু আমি যে ইন্ডাস্ট্রির কথা বলবো, সেইটা আপনার কোনো দোকান লাগবে না, কোনো ইনভেস্ট লাগবে না, শুধু লাগবে আপনার মেহনত, আপনার কষ্ট, আপনার অ্যাক্টিভিটি।
তাহলে সেই প্রোডাক্ট কোথাও তৈরি হচ্ছে, আর আমরা আপনার দুনিয়াতে সব কি কাস্টমার আপ। আর এই কাস্টমার মার্কেটে যদি জীবনযাপন করি, আমরা কিভাবে করছি, কোথায় যাচ্ছি না রিটেলার দোকানে কেনাকাটা করতে। একটা রিটেলার দোকান, সে স্টক রেখেছে, তার কাছে আমরা যাচ্ছি, 10 টাকার জিনিস নিয়ে এসছি, তার কি লাভ থাকে না? 2 টাকা হলেও লাভ থাকে, তার মানে তার দাম 8 টাকা, তার মানে তার দাম 8 টাকা। তাহলে সেই 8 টাকাটাই কি সেটার দাম? বাস্তবত হোলসেলার আছে, সে হোলসেলারের কাছ থেকে নিয়ে এসছে, তাহলে হোলসেলার সেই 8 টাকাটা দামে রিটেলারকে দিয়েছিল, তার মানে সেও 2 টাকা 1 টাকা রেখেছে, তাহলে সেটার দাম 7 টাকা। তাহলে ডিলার আছে 7 টাকার জায়গায়, সেটা তার কাছে 6 টাকা, তাহলে 6 টাকার জায়গায় ডিস্ট্রিবিউটার আছে, ডিস্ট্রিবিউটারের কাছে 5 টাকা, আর তারপর এজেন্ট আছে, এইভাবে 4 টাকায় চলে আসছে। তাহলে আপনি বলুন, তারপরেও একজন আছে কে না, আপনি টিভি দেখেন, অ্যাডভার্টাইজ দেন, তারা দেয়, আপনি দেখেন, কিনে নিয়ে আসেন, কোথা থেকে? দোকান থেকে। তাহলে কোথায় আসলো? 3 টাকায়। তাহলে দেখা গেছে যে এরা সেলিব্রিটি, এরা পয়সা নিয়ে অ্যাড দিচ্ছে, আমরা সেটা দেখছি খরচা করে, আমরা প্রোডাক্টটা কিনছি রিটেলারের কাছে, সে নিয়ে আসছে হোলসেলারের কাছ থেকে, হোলসেলার নিয়ে আসছে ডিলারের কাছ থেকে, ডিলার নিয়ে আসছে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, ডিস্ট্রিবিউটার নিয়ে আসছে এজেন্টের কাছ থেকে, আর সে নিচ্ছে ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকে, মানে কারখানা থেকে। একটা 30 টাকার প্রোডাক্ট 100 টাকায় বিক্রি হচ্ছে, মানে এমআরপি যত থাকবে তার 30% তৈরি হয়েছে। তাহলে এই 70% টাকা এই মিডিলম্যান যারা আছে, মিডিলম্যান, এদেরকে বলা হয় মিডিলম্যান। আমরা বলি না চেন সিস্টেম, এটা কি চেন সিস্টেম? কারণ এরা তো আপনাকে আর প্ল্যান দেখাতে আসেনি না, বিজনেস কিভাবে চলে সেইটা তো বলতে আসেনি না। সেই কারণে আপনারা যখন কোনো বিজনেস প্ল্যান দেখেন তখন কি বলেন? চেন সিস্টেম। হ্যাঁ, চেন সিস্টেম। রিটেলার হোলসেলারের কাছ থেকে নেয়, হোলসেলার ডিলারের কাছ থেকে নেয়, এটা চেন সিস্টেম, তাই না? তাহলে একটা সিস্টেমের মধ্যে এদের কিন্তু ব্যবসা চলছে। আপনি কাস্টমারই থাকছেন, কেনাকাটা করছেন পয়সা দিয়ে, আপনার লস হচ্ছে। আমি যে বিজনেসটার কথা বলবো, সেখানে বিজনেসটা করতে গেলে কোনো ইনভেস্ট লাগবে না, আর কাস্টমার হয়ে থাকতে গেলে আপনাকে কাস্টমার থাকতে হবে না, ডিস্ট্রিবিউটার হয়ে আপনি কেনাকাটা করেও আপনার পরিবারের টাকা বাঁচাতে পারেন। দুটো রাস্তায় এখানে আছে, সেইটা হচ্ছে স্যার ডাইরেক্ট সেলিং। এবার ডাইরেক্ট সেলিং কথাটা যখনই আপনার কাছে আসছে, তখন আপনি কি বলছেন? আমাকে কি প্রোডাক্ট বিক্রি করতে হবে? না 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 না, প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে না, শুধু আপনি প্ল্যানটা বিক্রি করুন, প্রোডাক্ট বিক্রি করতে হবে না, প্ল্যানটা বুঝিয়ে দিন কাউকে। তার জন্য আপনি এইখানে ডিস্ট্রিবিউটার হয়ে যাচ্ছেন, তার জন্য 30 টাকায় প্রোডাক্ট তৈরি হচ্ছে, এখানেও 100 টাকায় বিকছে। কিন্তু এই 70% আপনি ডাইরেক্ট সেলিং এ রেজিস্ট্রেশন করেছিলেন বলে আপনাকে আলাদা আলাদা ভাবে আপনাকে রিটার্ন করছে, চাই একদিনের সই, চাই 1 মাসের সই, চাই 6 মাসের সই, চাই 1 বছরের সই, আপনাকে রিটার্ন করছে। আপনার যত টাকার কেনাকাটা হচ্ছে তত টাকা আপনি রিটার্ন পাচ্ছেন। এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং। কেন? মিডিল ম্যান গুলোকে বাদ দিয়ে দিয়েছে বলে আপনাকে এই 70% টাকাটা রিটার্ন করতে পারছে। আপনি যদি এইটাতেও বুঝতে না পারেন, তো আমি বলবো এখনো আপনার ভাবার দরকার আছে যে মিডিল ম্যানকে কেন টাকা দেবো, আমি যেই প্রোডাক্টের দাম 3 টাকা সেইটা আমি কেন 10 টাকায় কিনতে যাব? মিডিল ম্যান উড়ানো দরকার আছে, কারণ আমার পরিবারের খরচা বেশি হচ্ছে। তাহলে ডাইরেক্ট সেলিং এ আপনি রেজিস্ট্রেশন করে, পয়সা কোনো লাগবে না, বিনা পয়সায় রেজিস্ট্রেশন করে আপনি শুরু করে দিন। যদি বলেন বিজনেস করব, শেখানোর জন্য আমরা আছি। আজই যদি শিখতে চান, কোনো জিনিস একদিনে শেখা হয় না, তাহলে আপনি যোগাযোগ করুন আমাদের সাথে রিস্তা রাখুন, আমরা আপনাকে সাপোর্ট করব, শেখাবো, আপনাকে সাকসেস একটা ইনকামের জায়গায় পৌঁছে দেব, বাকি কাজটা আপনার। তো এইটা হচ্ছে ডাইরেক্ট সেলিং আর ট্রেডিশনাল মার্কেট। দুনিয়া এতদিন যে কি চলছিল আর এখন কি চলছে, এটা বোঝার দরকার আছে, তার জন্য আমি এটা বললাম আপনাদের। নেক্সট
আপনি হচ্ছেন ডিস্ট্রিবিউটার, এখানে কোনো কাস্টমার থাকছেন না। আপনি হচ্ছেন ডিস্ট্রিবিউটার, এখানে কোনো কাস্টমার থাকছে না, এখানে কোনো অ্যাডভাইজার থাকছে না যারা টিভিতে অ্যাড দেবে, তার জন্য আপনাকে টাকাটা দিচ্ছে, বেনিফিটটা দিচ্ছে আপনাকে। তাহলে আপনি নিশ্চয়ই